রিসেন্টলি দ্য রেলওয়ে ম্যান নামে ওয়েব সিরিজটি দর্শকদের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। এই ওয়েব সিরিজটি 1984 সালে ঘটে যাওয়া ওয়ার্ল্ডস পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডির ওপর বেস করে তৈরি। ঠিক 39 বছর আগে ডিসেম্বরের এক শীতের রাতে মধ্যপ্রদেশের ভোপাল শহরে এক পেস্টিসাইড বানানোর ফ্যাক্টরি থেকে এক বিষাক্ত গ্যাস লিক হতে শুরু করে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই গ্যাস গোটা ভোপাল শহরে ছড়িয়ে পড়ে। সরকারি মতে সেই রাতে ভোপাল শহরে কয়েক হাজার ভোপালবাসীর মৃত্যু ঘটেছিল। এর সাথে লক্ষাধিক মানুষ সেই গ্যাসের প্রকোপে ক্যান্সার সমেত বহু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে হয়তোবা মারা গেছেন বা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এখনো পর্যন্ত সেই এলাকার পানীয় জলে বিষাক্ত কেমিক্যালস খুঁজে পাওয়া যায়। এই দুর্ঘটনার দায় কার ওপর বর্তায় তা নিয়ে এখনো পর্যন্ত মতভেদ আছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট পেস্টিসাইড কোম্পানিকে দোষ দেয়, আর সেই কোম্পানি তাদের কিছু সিনিয়র এমপ্লয়ীদের দোষী করে। সুপ্রিম কোর্ট মিস্টার ওয়ারেন অ্যান্ডারসনকে এই ঘটনার মেন অ্যাকিউজ সাব্যস্ত করেন, যিনি সেই সময় সেই কোম্পানির সিইও ছিলেন। ইভেন হি ওয়াজ ইন ভোপাল অ্যান্ড পুলিশ ওয়ার অ্যারেস্টেড হিম, বাট ইন্ডিয়ান গভর্নমেন্টের হস্তক্ষেপে তিনি মুহূর্তে ছাড়া পেয়ে খুবই সহজে নিউ ইয়র্ক চলে যান। হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ বিজ্ঞান প্রজ্ঞানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে চলুন জেনে নিই 1984 সালে ঘটে যাওয়া ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ও এই দুর্ঘটনার জন্য কারা কারা দায়ী ছিল। কি এমন গ্যাস এই ফ্যাক্টরিটিতে তৈরি হতো যার লিক করার ফলে কয়েক হাজার মানুষের এক রাত্রে মৃত্যু ঘটেছিল। এই গ্যাস মানুষের শরীরে প্রবেশ করলে কেন মানুষের মৃত্যু ঘটে। ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরে অবস্থিত ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড নামের এক কোম্পানির পেস্টিসাইড তৈরি করার ফ্যাক্টরিতে 1984 সালের 2 ও 3 ডিসেম্বরের রাত্রে এক বিভৎস কেমিক্যাল অ্যাক্সিডেন্ট ঘটে, যা ভোপাল ডিজাস্টার নামে বা ভোপাল গ্যাস ট্র্যাজেডি নামে পরিচিত। এই কেমিক্যাল অ্যাক্সিডেন্টটি হলো ওয়ার্ল্ডস পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার। এই কোম্পানিটির মেন স্টক হোল্ডার ছিল আমেরিকার ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন বা ইউসিসি নামের একটি আমেরিকান কোম্পানি, এবং বাকি স্টক হোল্ডার হলো ভারত সরকার পরিচালিত কিছু ব্যাংক ও ভারতের কিছু শিল্পপতিদের। তাই ইউসিসি কোম্পানিটির ভারতের নাম পরিবর্তিত করে রাখা হয় ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড অথবা ইউসিআইএল। 1969 সালে ভোপালে এই কেমিক্যাল প্ল্যান্টটি তৈরি হয়, যেখানে সেভিন নামের একটি পেস্টিসাইড তৈরি করা হতো। এই একই পেস্টিসাইডটি ইউসিসি কোম্পানি কার্বারিল ব্র্যান্ড নামে ভারতের বাইরে তৈরি করত। এই সেভিন বা কার্বারিল পেস্টিসাইডটি তৈরির জন্য মিথাইল আইসোসায়ানেট নামের এক বিষাক্ত কেমিক্যালস ইন্টারমিডিয়েট হিসাবে ইউজ করা হতো। যদিও এই পেস্টিসাইডটি তৈরি করার জন্য অন্য একটি প্রসেস ছিল যাতে মিথাইল আইসোসায়ানেটকে ইউজ করার প্রয়োজনীয়তা ছিল না, তবে এই প্রসেসটি ছিল কস্টলি কিন্তু সেফ। তাই ভোপালে ইউসিআইএল এর ফ্যাক্টরি তৈরির আগে ইউসিসি তাদের আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার প্ল্যান্টে এই পেস্টিসাইডটি তৈরির জন্য মিথাইল আইসোসায়ানেট ইউজ করলেও ভোপাল প্ল্যান্টটি তৈরির সাথে সাথে মিথাইল আইসোসায়ানেট দিয়ে কার্বারিল বানানো সেখানে তারা বন্ধ করে দেয়। ওয়েস্ট ভার্জিনিয়ার প্ল্যান্টে তারা কস্টলি কিন্তু সেফ প্রসেস দিয়ে কার্বারিল বানাতে থাকে, আর ভোপাল প্ল্যান্টটিতে সেই বিষাক্ত গ্যাসের ব্যবহার বাড়তে থাকে। ভোপালের প্ল্যান্টে মিথাইল অ্যামিন নামের এক কেমিক্যালের সাথে ফসজিন গ্যাসের রিয়েকশনের মাধ্যমে প্রথমে মিথাইল আইসোসায়ানেট তৈরি করা হতো। প্রসঙ্গত বলে রাখি যে এই ফসজিন গ্যাসও এক খুব বিষাক্ত গ্যাস, যা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় জার্মানির নাৎসি বাহিনী তাদের গ্যাস চেম্বারে জুইস লোকদের মারার জন্য ব্যবহার করত। তারপরে সেই মিথাইল আইসোসায়ানেটের সাথে 1-ন্যাপথল নামের এক কেমিক্যালের সাথে রিয়েকশন করে ফাইনাল প্রোডাক্ট কার্বারিল তৈরি করা হতো। যদিও ইউসিসি ভারতের বাইরের প্ল্যান্টগুলিতে কার্বারিল বানানোর জন্য মিথাইল আইসোসায়ানেটের ব্যবহার করত না, সেখানে ফসজিন গ্যাসের সাথে প্রথমে 1-ন্যাপথল কেমিক্যালের রিয়েকশন করিয়ে ক্লোরোফরমেট এস্টার নামের এক ইন্টারমিডিয়েট তৈরি করা হতো, যা আদতে তেমন পয়জনাস ছিল না। তারপরে তার সাথে মিথাইল অ্যামিনের রিয়েকশন করলেই কার্বারিল তৈরি হয়ে যেত। একবার ভেবে দেখুন, কোম্পানির কর্তারা জানতো যে মিথাইল আইসোসায়ানেট প্রসেসে বিভৎস দুর্ঘটনার সম্ভাবনা আছে, তারপরও পেস্টিসাইডটি কম খরচে তৈরির জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করা হতো। কোম্পানির কাছে মুনাফাই ইম্পর্টেন্ট ছিল, গরিব শ্রমিকদের জীবনের কোনো মূল্যই ছিল না।
তারপরে ভারতের মতো গরিব দেশ বলে কথা। ভারতকে গরিব দেশ বললাম তার কারণ সেই সময় সত্যিই ভারত গরিব দেশই ছিল, তাই গরিব দেশের জন্য জীবনের ঝুঁকির কথা না ভাবলেও চলবে। ইভেন সেই সময়ের সরকারও অসহায় গরিব শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো আপত্তি জানায়নি। মাত্র 1 বছরের মধ্যেই সেই কোম্পানির পেস্টিসাইডটির চাহিদা অনেক কমে গেলেও তারা বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস বানানো বন্ধ বা কম করে দেয়নি, তাই অতিরিক্ত গ্যাস ফ্যাক্টরির সংরক্ষিত গ্যাস চেম্বারে জমা হতে থাকে। আপনাদের মনে হতেই পারে যে ফ্যাক্টরির ট্রেড ইউনিয়নগুলি এর কোনো প্রতিবাদ করেনি কেন? 1976 সালে 2টি লোকাল ট্রেড ইউনিয়ন এই ফ্যাক্টরির তৈরি দূষণ নিয়ে কমপ্লেন ফাইল করেছিল, যদিও প্রশাসন এর কোনো ব্যবস্থা নেয়নি। এরপরে 1981 সালে এই প্ল্যান্টের পাইপলাইন মেনটেনেন্স করার সময় ফসজিন গ্যাসের সংস্পর্শে আসার জন্য এক শ্রমিকের মৃত্যু ঘটলে ভোপালের লোকাল পেপার রাপাটের সাংবাদিক ইনভেস্টিগেট করে এক নিউজ ছাপান, যার হেডলাইন ছিল ওয়েক আপ পিপল অফ ভোপাল, ইউ আর অন দ্য এজ অফ ভলক্যানো। সেই সময়েও প্রশাসন বা সরকার কোনো ব্যবস্থা নেয়নি, আর সাধারণ গরিব অসহায় শ্রমিকরা তাদের পেটের জ্বালা ও সন্তানদের জন্য সেই মৃত্যুপুরীতে আবার কাজে যায়। এরপরে 1982 সালের জানুয়ারি মাসে 24 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে ফসজিন গ্যাসের লিক হওয়ার জন্য। মাত্র 1 মাস পরে ফেব্রুয়ারি মাসে 18 জন শ্রমিক মিথাইল আইসোসায়ানেটের সংস্পর্শে আসার ফলে অসুস্থ হয়ে পড়েন। সেই বছর আগস্ট মাসে মিথাইল আইসোসায়ানেট লিকুইডের সংস্পর্শে এক কেমিক্যাল ইঞ্জিনিয়ারের 30% শরীর পুড়ে যায়। 1982 সালের অক্টোবর মাসে ভোপাল প্ল্যান্টে আবার মিথাইল আইসোসায়ানেট গ্যাসের লিক ঘটে। 1983 সাল থেকে 1984 সাল পর্যন্ত বেশ কয়েকবার মিথাইল আইসোসায়ানেট, ক্লোরিন, মিথাইলামিন, ফসজিন, কার্বন টেট্রাক্লোরাইড গ্যাসের লিক লক্ষ্য করা যায়। এমনকি কোনো সময় তো একসাথে একাধিক গ্যাসেরও লিক ঘটেছিল। মাত্র 2 বছরে এতগুলো ঘটনা ইনডিরেক্টলি প্রমাণ করে যে এই প্ল্যান্টের গ্যাস পাইপলাইনে বিরাট এক ত্রুটি ছিল। কোম্পানি কর্তৃপক্ষ এই সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া সত্ত্বেও পাইপলাইনের অস্থায়ী রিপেয়ার করানো ছাড়া তেমন কোনো ব্যবস্থা নেননি। এর ফলস্বরূপ 1984 সালের 2 ও 3 ডিসেম্বরের মাঝের রাত্রে ওয়ার্ল্ডস ওয়ার্স্ট কেমিক্যাল ডিজাস্টারটি ঘটে। এবারে প্রশ্ন, এত বড় দুর্ঘটনাটি কিভাবে ঘটেছিল? প্রথমে বলে রাখি, পয়জনাস মিথাইল আইসোসায়ানেট লিকুইড হলো খুবই সেনসিটিভ টুয়ার্ডস ওয়াটার। এই লিকুইড যদি কোনোভাবে জলের সংস্পর্শে আসে তবে তাদের মধ্যে এক এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়। এক্সোথার্মিক রিঅ্যাকশন হলো সেই রিঅ্যাকশন যাতে হিট জেনারেট হয়। এমনকি এই লিকুইড যদি বাতাসের সংস্পর্শেও আসে তবে বাতাসে প্রেজেন্ট ওয়াটার ভেপার ও অক্সিজেনের সাথে এক্সোথার্মিক রিঅ্যাকশন করে। এর জন্য ভোপাল প্ল্যান্টে 3টি আন্ডারগ্রাউন্ড 60,000 লিটার ট্যাঙ্ক E610, E611, E619 ছিল। সেফটি রেগুলেশন অনুযায়ী এই ট্যাঙ্কগুলোতে ম্যাক্সিমাম 50% মিথাইল আইসোসায়ানেট ফিল করা যেতে পারত, যার পরিমাণ ছিল 30 টনের কাছাকাছি। বাকি অংশগুলিতে ইনার্ট নাইট্রোজেন গ্যাস দিয়ে ফিল করা হতো যাতে ট্যাঙ্কগুলোতে প্রেসার মেনটেন থাকে। ট্যাঙ্কগুলোতে নাইট্রোজেন যে প্রেসার তৈরি করত তা দিয়ে দরকারের সময় ট্যাঙ্ক থেকে মিথাইল আইসোসায়ানেট পাম্প করে বার করা হতো, এবং এই নাইট্রোজেন গ্যাস ট্যাঙ্কের মধ্যে ওয়াটার বা ওয়াটার ভেপারকে ঢুকতে দিত না। 1984 সালের অক্টোবর মাস থেকে E610 ট্যাঙ্কের নাইট্রোজেন গ্যাসের প্রেসার ফেল করে যায়। এই সময় ট্যাঙ্কে 42 টন মিথাইল আইসোসায়ানেট মজুদ ছিল, যা সেফটি রেগুলেশনের থেকে অনেক বেশি। E610 ট্যাঙ্কের প্রেসার ফেল করার জন্য সেখান থেকে কোনো মিথাইল আইসোসায়ানেট গ্যাসকে বার করা যায়নি, যদিও এরপরে কিছুদিনের জন্য এই প্ল্যান্টটির একটি অংশ বন্ধ করা হয় মেনটেনেন্সের জন্য। কিছুদিন চেষ্টা করার পর 1 ডিসেম্বর 1984-তে সেই ট্যাঙ্কের প্রেসার ঠিক করা যায়নি। তারপরে কোম্পানি কর্তৃপক্ষ E610 ট্যাঙ্কের ব্যবহার না করে পুরোদমে ফ্যাক্টরির কাজ চালু করে দেয়, যদিও সেই সময়ও 42 টন পয়জনাস মিথাইল আইসোসায়ানেট মজুদ ছিল সেই ট্যাঙ্কে। 1984 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে মোস্ট অফ দ্য মিথাইল আইসোসায়ানেট সেফটি সিস্টেমস ওয়্যার ম্যালফাংশনিং।
এর সাথে মেনি ভালভস অ্যান্ড পাইপলাইনস ওয়্যার ইন পুয়ার কন্ডিশন। এর ফলস্বরূপ 2 ডিসেম্বরে 42 টন মিথাইল আইসোসায়ানেট ভর্তি E610 ট্যাঙ্কের সাইড পাইপ দিয়ে জল ঢুকতে শুরু করে। আগেই বলেছিলাম যে জলের সাথে মিথাইল আইসোসায়ানেটের কন্ট্যাক্ট হলেই এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়, যার ফলে বিশাল পরিমাণ তাপের সৃষ্টি হয়। সেই তাপের ফলে ট্যাঙ্কের প্রেসার বাড়তে শুরু করে। 2 ডিসেম্বরের রাত 10:30টাতে E610 ট্যাঙ্কের প্রেসার ছিল 14 কিলোপাস্কেল, যা মোটামুটি নর্মাল। রাত 11টার সময় ট্যাঙ্কের প্রেসার গিয়ে দাঁড়ায় প্রায় 70 কিলোপাস্কেল। যদিও সেই সময় সিনিয়র কিছু ওয়ার্কার ভাবেন হয়তোবা মেশিনে কোনো কিছু ভুল রিডিং দেখাচ্ছে। এরপরে রাত 11:30টার সময় ওয়ার্কারদের চোখ জ্বালা করতে শুরু করে এবং তারা বুঝতে পারেন যে কোনো একটা গ্যাস নিশ্চয়ই লিক করা শুরু করেছে। অনেক খোঁজাখুঁজির পর প্ল্যান্টের মিথাইল আইসোসায়ানেট পাইপের একটি লিক খুঁজে পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে হায়ার অথরিটিকে জানানো হয়। তখন হায়ার অথরিটি জানায় যে প্রবলেমটা নিয়ে ভাবা হবে রাত 12:15 টি ব্রেকের পরে। 12:40 পর যখন সবাই টি ব্রেক থেকে ফিরে আসে তখন অনেক দেরি হয়ে গেছে। সেই সময় E610 ট্যাঙ্কের প্রেসার গিয়ে দাঁড়িয়েছে 380 কিলোপাস্কেল। একজন এমপ্লয়ি সেই সময় দেখেন যে E610 ট্যাঙ্কের ওপরে যে কংক্রিট স্ল্যাব ছিল তাতে ক্র্যাক দেখা গেছে এবং এমার্জেন্সি রিলিফ ভালভ বাস্ট করে সেখান থেকে মিথাইল আইসোসায়ানেট গ্যাস বাতাসে মিশতে শুরু করেছে। 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে 300 টন বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস বাতাসে মিশে যায়। এর ফলস্বরূপ ভোপাল প্ল্যান্টের আশেপাশের এরিয়াতে মানুষ হঠাৎ করে কাশতে শুরু করে। এই কাশি সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকে। সবাই হাসপাতালের দিকে ছুটতে থাকে। কাশিতে প্রায় সবার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই মিথাইল আইসোসায়ানেট গ্যাস ছিল সম্পূর্ণ অজানা। তাদের কাছে এই গ্যাসের কোনো অ্যান্টিডোট জানাও ছিল না। তাই তারা কাশি বা শ্বাসকষ্ট দূর করতে রোগীদের অক্সিজেন দেয়। এর ফলে সিচুয়েশন আরো খারাপ হয়ে যায়, কারণ অক্সিজেন মিথাইল আইসোসায়ানেটের সাথে রিঅ্যাকশন করে আরো পয়জনাস হয়ে ওঠে। পরের দিন সকালে কয়েক হাজার মানুষ মারা যান। এই দুর্ঘটনার 2 সপ্তাহের মধ্যে প্রায় 8,000 মানুষ মারা যান এবং পরে আরো 8,000 মানুষের গ্যাস রিলেটেড ডিজিজে মৃত্যু ঘটে। এর সাথে প্রায় 5,75,000 মানুষ ইনজিওর্ড হন। পৃথিবীর ইতিহাসে এখনো ভোপাল গ্যাস দুর্ঘটনা হলো পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার। পুরো ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কারা কারা এই দুর্ঘটনার জন্য দায়ী ছিল। কোম্পানির মালিক পক্ষের সাথে উচ্চ স্তরের কর্মচারীদের ইগনোরেন্সের জন্যই এত বড় দুর্ঘটনাটি ঘটেছিল। এর সাথে আমার সব থেকে বড় দোষী মনে হয় তৎকালীন গভর্নমেন্টকে। তারা কিভাবে এই ঘন বসতি এলাকাতে এই রকম এক বিষাক্ত গ্যাস তৈরি করার কারখানার অনুমতি দিয়েছিল। শুধু সেই সময় নয়, বর্তমান সরকারও কোনো এনভায়রনমেন্টাল সেফটির কথা না ভেবেও তারা শুধু অর্থ ও ক্ষমতার কথা ভেবে যত্রতত্র বিভিন্ন রকম কারখানার অনুমতি দেয়। তাই তো আমাদের দেশে দূষণের মাত্রা এখন চরমে। এখন এমন একটি পরিবার খুঁজে পাবেন না যেখানে একজনও শ্বাসকষ্টের রোগী নেই। সচেতন আমাদেরকেই হতে হবে, প্রতিবাদ আমাদেরকেই গড়ে তুলতে হবে, না হলে আমাদের নিজেরাই আমাদের সর্বনাশ ডেকে আনবো। বিশুদ্ধ বায়ু ও জল আমাদের পরের প্রজন্মের কাছে শুধুমাত্র একটি তাত্ত্বিক কথাই হয়ে থাকবে। এমন দিন খুব দেরি নেই যখন প্রত্যেক বাড়িতে শ্বাসকষ্টের এবং ক্যান্সারের রোগী দেখতে পাওয়া যাবে। এই ভিডিওটির মাধ্যমে 1984 সালে ঘটে যাওয়া মর্মান্তিক ভোপাল গ্যাস দুর্ঘটনার পূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করলাম। এখানেই এই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।